হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, এটা খুব গুরুত্বপূর্ণ: নদীর পরিচয় এবং নদীর কাজ। তো এই নদীর পরিচয়, নদীর কাজের মধ্যে কি থাকবে? ক্ষয়, বহন, সঞ্চয় এবং এর ফলে গঠিত ভূমিরূপ গুলো থাকবে, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন, সেগুলো সম্পর্কে আমরা জানবো। মেন হচ্ছে ক্ষয়, বহন এবং সঞ্চয়। তাহলে এখন প্রথমে জানি হচ্ছে নদী কি। নদী হচ্ছে বৃষ্টির জল বা তুষার গলা জল, বা কোনো একটা উঁচু স্থান থেকে নিচু স্থানে স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। মানে ধরে নাও, একটা পাহাড়ের উপর থেকে কোনো জলধারা বা কোনো জায়গা থেকে কোনো জলের উৎস, সেটা বয়ে 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 সমুদ্রের মোহনায় গিয়ে মিশছে, এটাকে কি বলি আমরা? নদী। ক্ষয়বহন সঞ্চয় কার্যের পড়ার আগে বেশ কিছু ছোট ছোট প্রশ্ন আমরা পড়ে নিই, যে উপনদী কাকে? যেসব ছোট নদী মূল নদীতে গিয়ে মিশে যায় তাদেরকে বলি আমরা উপনদী। মানে যেসব ছোট নদীগুলো আস্তে আস্তে মূল নদীতে গিয়ে মেশে, তাহলে এদেরকে কি বলবো আমরা? উপনদী। এরপর আসছে শাখা নদী। শাখা নদী কি? মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে একটা নদী অন্যদিকে প্রবাহিত হয়েছে, সেগুলোকে কি বলবো? শাখা নদী। মানে যেরকম গঙ্গা থেকে একটা শাখা বিচ্ছিন্ন হয়ে ভাগীরথী হুগলি দিকে, সেটাকে আমরা 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 এখানকার দিক থেকে গঙ্গা নদী বলে চিনি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটা গঙ্গা নদীর শাখা নদী। তারপরে আসছে নদী অববাহিকা। নদী অববাহিকা কি? একটা নদী এবং তার বিভিন্ন উপনদী একটা বিস্তীর্ণ অঞ্চল থেকে প্রবাহিত হয়ে আসছে, সেই অঞ্চলটাকে কি বলবো আমরা? নদী অববাহিকা। মানে একটা ধরো না, মূল নদী, সেই নদীটা তো তার উপর থেকে বিভিন্ন উপনদী জল সংগ্রহ করে তো মূল নদীটাকে তো জলের যোগান দিচ্ছে না। সেইটাকে কি বলবো আমরা? সেই যে যে পুরো টোটাল যে অঞ্চলটা, সেটাকে বলবো হচ্ছে আমরা নদী অববাহিকা। এরপর আসছে হচ্ছে জলবিভাজিকা। জলবিভাজিকা কি? মানে জলবিভাজিকা, দেখো কথাটার মানেই মনে হচ্ছে বিভাজিকা, মানে ভাগ করছে। অতএব দুটি অববাহিকার মাঝখানে যদি কোনো উঁচু ভূমি বা পাহাড়ের কোনো অংশ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অববাহিকা। এই অববাহিকা কি করে? দুটো জলকে এক অন্য জায়গায় যেতে বাধা প্রাপ্ত করে। মানে মোদ্দা কথা বলতে গেলে জলবিভাজিকা হচ্ছে দুটি নদীর মাঝে একটা সীমানা, সেটাকে কি বলো? জলবিভাজিকা। এবার আসছি নদীর ক্ষয়, বহন, সঞ্চয় কার্য। তাহলে প্রথমে আসি ক্ষয় কার্য। ক্ষয় কার্য কি? নদী দেখবে, পাহাড়ে থেকে যখন নদী প্রবাহিত হয় তখন প্রচুর প্রবল স্রোত থাকে, এবং যেই স্রোতের সাহায্যে কি করে? বিভিন্ন পাথর, নুড়ি, বালি, মাটি কেটে, ঠিক আছে, এক স্থান থেকে ভেঙে অন্যদিকে সরিয়ে দেয়। এই যে প্রক্রিয়াটা চলে, এটাকে বলা হয় ক্ষয়কার্য। মানে পাহাড় ভেঙে নদী আসে, পাহাড় ভেঙে যে নুড়ি, বালি, পাথর যেগুলো বয়ে নিয়ে যায়, সেটা হচ্ছে নদীর ক্ষয় কার্য। ঠিক আছে, দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি, যে সহজ ভাষায় বললে নদী হলো একজন দক্ষ ভাস্করের মতন। যেমন একজন ভাস্কর পাথর কেটে সুন্দর মূর্তি তৈরি করেন, তেমনও নদী লক্ষ লক্ষ বছর ধরে পাহাড় ও শিলা কেটে পৃথিবীকে নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি করে। নদীর ক্ষয়কার্য এবার কিভাবে করে? অনেক রকম উপায় রয়েছে, তো আমি এখানে মেন মেন চারটে আমি দিয়েছি। তো একটা হচ্ছে জলপ্রবাহের আঘাত। মানে কি? নদী যখন প্রবল স্রোতে যখন একটা বয়ে যাচ্ছে, তখন তার উপরে যে শিলা আছে সেটার মধ্যে আঘাত করে, যার ফলে কি, যে দীর্ঘদিন ধরে আঘাত হওয়ার ফলে সেটা দুর্বল হয়ে ভেঙে যায়। দেন হচ্ছে ঘর্ষণ। নদী যখন চলছে এবং তার সাথে যখন ভেসে যে বালি, নুড়ি, পাথর যে যাচ্ছে নদীর তলদেশ থেকে, তলদেশে নিচ থেকে যাচ্ছে, মানে নদী নিচ থেকে যাচ্ছে, তো সেই নিচে থাকা শিলার সাথে নদীর যে বয়ে যায় যে নুড়ি পাথর আছে, সেগুলোর সাথে ঘর্ষণ করছে। এই ঘর্ষণের ফলেও কিছু কিছু টাইমে ক্ষয় হয়, কিছু কিছু টাইমে মানে ওদিক এই এর ফলেও একটা ক্ষয় হচ্ছে। এরপর হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ মানে কি? এই যে নদীর স্রোতে যে বড় বড় চাই পাথর যে নুড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে কি হচ্ছে? নিজেদের মধ্যে ছোট হচ্ছে এবং মিহি হয়ে যাচ্ছে। আর একটা কিরকম? দ্রবণ। এই চুনা পাথরের মতন বেশ কিছু শিলা আছে যেগুলো কি নদীর জলে ধীরে ধীরে গলে যায়, এবং এটাকে একটা দ্রবণ প্রক্রিয়া বলে। মানে আস্তে আস্তে জলের সাথে এগুলো গলে যাচ্ছে, মিশে যাচ্ছে। এই চারটে ধরনের নদীর ক্ষয়কার্য হয়। এবার আসছি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলো, এবার জান।
ফার্স্ট হচ্ছে নদীর ভি আকৃতি উপত্যকা। নদী যখন প্রবল উচ্চ গতিতে যখন নিম্ন ক্ষয় হয়, মানে যখন প্রচন্ড বেগে যখন নদী বয়, তার ফলে কি হয়, নদী নিম্ন দিকে ক্ষয় করে, নিচের দিকে বেশি পরিমাণে ক্ষয় করে। এই নিচের দিকে যখন ক্ষয় হয়, একটা দুপাশে ধরো দুটো পাহাড়ের মাঝখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, দীর্ঘদিন ধরে ক্ষয় হওয়ার ফলে দুটো পাহাড় যদি সমান থাকে সেটা আস্তে আস্তে ভি আকৃতি হয়ে যায়। এটাকে কি বলবো আমরা, ভি আকৃতি উপত্যকা। তারপরে আসছে হচ্ছে গিরিখাত। এই যে দীর্ঘদিন ফলে যে একটা প্রবল পরিমাণে যে ক্ষয় হচ্ছে, যার ফলে এটা কি হচ্ছে, আরো গভীর হচ্ছে এবং সংকীর্ণ হচ্ছে এবং প্রচন্ড পরিমাণে খাড়া হয়ে যায়, প্রচন্ড পরিমাণে খাড়া হয়ে যায় এবং একটা উপত্যকা সৃষ্টি করে। এটাকে তখন বলি হচ্ছে আমরা গিরিখাত। যেরকম লাদাখ যখন যাই আমরা বেশ কিছু ভিডিওতে দেখি উপর থেকে বড় বড় চাই, ঝুলন্ত চাই এরকম ঝুলছে, তা আমরা বেশ কিছু, ওইগুলো হচ্ছে গিরিখাত। তারপরে আছে ক্যানিয়ন। ক্যানিয়ন কি, যেখানে শুষ্ক অঞ্চলে স্তরযুক্ত শিলাস্তরের মধ্যে দিয়ে নদী ক্ষয়, মানে যেখানে শুষ্ক অঞ্চল তার মধ্যে যে শিলাস্তরের মধ্যে দিয়ে নদী যে ক্ষয় করে এবং প্রশস্ত যে একটা গিরিখাত সৃষ্টি করে, বিশাল গভীর একটা গিরিখাত সৃষ্টি করে, শেষটাকে বলি আমরা ক্যানিয়ন। আমাদের সব থেকে বড় ক্যানিয়ন হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। তারপর আসছে জলপ্রপাত। জলপ্রপাত তো খুবই সোজা, কিরকম এর কার্যটা কিরকম, উপরে ধরো না একটা কঠিন শিলাস্তর থাকে, তার নিচে একটা নরম শিলাস্তর। এই শিলাস্তর যদি পাশাপাশি থাকে তার ফলে কি হয়, নরম শিলাস্তরটা কি হয়, তাড়াতাড়ি ক্ষয় হয়, আর কঠিন শিলাস্তর ধীরে ধীরে ক্ষয় হয়। এর ফলে হতে হতে কি হয়, একটা খাড়া ধাপ হয়ে যায়, মানে একটা খাড়া লম্বালম্বি একটা ধাপ সৃষ্টি হয়ে যায়। তার ফলে কি হয়, নদীর জলটা একদম প্রবল বেগে নিচে পড়ে, তাকেই বলা হয় জলপ্রপাত। যেরকম যোগ জলপ্রপাত। এই ছিল হচ্ছে আমাদের নদীর ক্ষয় কার্য। এবার আসছি হচ্ছে আমরা নদীর বহন কার্য। নদীর বহন কার্য কিরকম, নদী ক্ষয় কার্যের মাধ্যমে যে পাথর এবং নুড়ি বালি কাদা, এই যে পলি আমরা যে সংগ্রহ করছি, সেগুলিকে এক স্থান থেকে অন্য স্থানে যে আমরা বহন করে নিয়ে যাওয়াটাকে কি বলছি আমরা, বহন কার্য। কিরকম, চারটে ভাবে করে। একটা হচ্ছে দ্রবণ, একটা হচ্ছে ভাসমান, একটা হচ্ছে লম্ফন, একটা হচ্ছে গড়ি। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে নদী এই মধ্যগতি। এটা কি বহন কার্য, তার মানে নদীর এটা মধ্যগতি। তার মানে কি, পাহাড়ি অঞ্চল ছেড়ে নদী কোথায় আছে, সমতল ভূমির দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে সেটাকে কি হলো, নদীর মধ্যগতি। তাহলে এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলো কি কি, একটা হচ্ছে নদীর ঢাল কমে যায়, 2 নম্বর হচ্ছে স্রোতের বেগ বেড়ে যায়, বেগ কমে যায়, স্রোতের বেগ কমে যায়, আর 3 নম্বর হচ্ছে নিম্ন ক্ষয় কমে যায়, মানে নদীর নিচের দিকে ক্ষয়টা কমে যায়, পার্শ্ব ক্ষয় এবং বহন কার্য বৃদ্ধি হয়। মানে নদী এই অঞ্চলটা, মানে নদীর মধ্যগতি, যে গঙ্গা নদীর দেখবে যে মধ্যগতি যে অঞ্চলটা রয়েছে, দেখবে নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ক্ষয় বেশি করে এবং এখানে বহন কার্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এবং নদীর বহন কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি সেটা আমরা জেনে নিই। একটা হচ্ছে পল্লল শঙ্কু, এবং এরই ফলে হয় পল্লল বেজনী। বেজনী মানে পাখা। এবার আসছি হচ্ছে পল্লল শঙ্কু। যখন নদী পাহাড় থেকে সমভূমিতে নামে, তখন হঠাৎ করে কি হয়, ঢালটা কমে যায়, যার ফলে কি হয়, নদী যে বহন করা বড় বড় নুড়ি কাকর, এই যে পাথরগুলো যে নিয়ে আসছে, সেটা কি করে, শঙ্কু আকৃতি জমা হয়। এটাকে কি বলা হয়, পল্লল শঙ্কু। এবং এই শঙ্কুগুলো যখন অনেকগুলো যখন মিলিত হয়, তখন সেটাকে হাত পাখার মতন একটা আকৃতি হয়ে যায়, তখন সেই ভূমিটাকে বলি আমরা হচ্ছে পল্লল বেজনী। নদী থেকে পাহাড়, মানে নদী পাহাড় থেকে সমভূমিতে নামছে, হঠাৎ করে ঢাল কমে যাচ্ছে, যার ফলে বড় বড় নুড়ি পাথরগুলো কি হচ্ছে, হঠাৎ করে একটা শঙ্কু আকৃতি জমা হচ্ছে, এবং এই জমা হতে 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 অনেকগুলো হচ্ছে, পাশাপাশি অনেকগুলো হচ্ছে, এই মিলিত হয়ে যে হাত পাখার মতন যে ভূমিরূপ সৃষ্টি করে, এটাকে বলি হচ্ছে আমরা পল্লল বেজনী, যেটা আমাদের হিমালয়ের পাদদেশ অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরপর আসতে হচ্ছে মিয়েন্ডার বা বাঁক বা নদী বাঁক। এই মধ্যগতি অঞ্চলে কি হয়, নদীর তো গতিবেগ কমে যায়, যার ফলে কি হয়, নদী এবার এঁকে বেঁকে প্রবাহিত হয়। কিরকম,
আগেরও নদী কি হতো, খাড়া ভাবে প্রবাহিত হচ্ছিল প্রচন্ড পরিমাণে, তার মানে নদী সোজা যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এবার নদীর মধ্যপ্রবাহকে, নদীর গতিবেগ কমে যাচ্ছে, তার ফলে নদী বা বাঁক নেওয়া শুরু করছে। এই যে নদী এঁকে বেঁকে যাচ্ছে, এই বাঁক প্রবাহটাকে বলি আমরা হচ্ছে মিয়েন্ডার। ঠিক আছে, এই মিয়েন্ডারটা আমরা কোথায় প্রচুর পরিমাণে দেখতে পাই? গঙ্গা নদীর মালদহ এবং মুর্শিদাবাদ অঞ্চলে প্রচুর পরিমাণে মিয়েন্ডার দেখতে পাই। দেন আসতে হচ্ছে অশ্বক্ষুরাকৃতি নদ। এই অশ্বক্ষুরাকৃতি নদ কি, এই যে মিয়েন্ডার প্রচন্ড পরিমাণে বাঁক খাচ্ছে, যার ফলে কি হচ্ছে, বাঁক খেতে 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 নদী, এই দুটো বাঁক, এইখানে একটা বাঁক, এদিকে একটা বাঁক, এই যে গোল আকারে এস আকৃতি, এবার এস এর মধ্যে কি হচ্ছে, এস আকৃতির মধ্যে দুটো বাঁক আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, হতে 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 কি হচ্ছে, নদী হঠাৎ করে সোজা পথে প্রবাহিত হয় এবং একটা পুরো বাঁক পুরো বিচ্ছিন্ন হয়ে একটা ঘোড়ার আকৃতির মতন হ্রদ তৈরি করে। এটাকে বলি হচ্ছে আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদটা অনেকের বুঝতে অসুবিধা হয়, এই বিষয়ে একটা বিস্তর ভিডিও আমি তোমাদেরকে দেব। আর আপাতত আমরা দেখিনি যে কি কি গঠিত ভূমিরূপ গুলো রয়েছে। দেন এরপর আসছে হচ্ছে নদীর চর বা নদী দ্বীপ। নদীর বুকে যে পলি জমে জমে ছোট ছোট ভূমি তৈরি হয়, সেটাকেই বলি আমরা নদী চর। সেই চর যখন বড় হয় তখন সেটা কি হয়, একটা ভূমিরূপে সৃষ্টি করে। ঠিক আছে, মানে নদীর যে চর, এই যে পলি, মানে পলি বালি যেগুলো জমা হচ্ছে, সেগুলো কি হচ্ছে, একটা ছোট ছোট ভূমি তৈরি হচ্ছে, এবং এই চর যখন একসাথে যখন অনেক বড় হয়ে যায় তখন সেটা একটা ভূমিতে। যেমন সব থেকে ভারতের বৃহত্তম নদী, মানে এই চর বা নদী দ্বীপ যদি বলি, তাহলে কোথায় দেখতে পাবো আমরা? ব্রহ্মপুত্র বা ব্রহ্মপুত্র নদীর মাঝুলি দ্বীপ। ঠিক আছে, এটা হচ্ছে। এরপর আসতে হচ্ছে আমাদের লাস্ট নদীর এবং শেষ সঞ্চয় কার্য। সঞ্চয় কার্য কি, এই যে নদী মধ্য অববাহিকা থেকে যখন এই পলি বালি নুড়ি কাঁকড় যখন এগুলো যখন আসছে, তখন একটা নতুন ভূমিরূপ সৃষ্টি করছে, এগুলি কিছু এক জায়গায় জমা হচ্ছে, তখন সেটাকে কি বলে আমরা সঞ্চয় কার্য। এই সঞ্চয় কার্যে কি হয়, নদীর পুরো নিম্ন গতিতে বেশি দেখা যায়, নদীর ঢাল খুব কম থাকে, নদীর গতিবেগ একদম কমে যায়, নদী আর কোনো অবক্ষেপ বহন করতে পারে না, তাই সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে জমা হতে থাকে। জমা হওয়ার ফলে কি হয়, এক নম্বর হচ্ছে প্লাবন ভূমি গঠন করে। প্লাবন ভূমি কিরকম, এই যে বর্ষাকালে নদীতে যেমন অতিরিক্ত জল জমে, যার ফলে কি হয়, নদী দু তীরে উপচে যে জলটা যেরকম বিস্তীর্ণ এলাকায় চলে যায়, এই যে প্লাবিত হয়, মানে নদীর, ধরো গঙ্গা নদী থেকে একটা জল, প্রচন্ড পরিমাণে জল জমে গেছে এবং এই জলটা কোথায় যাচ্ছে, নয় কোন্নগরের দিকে যাচ্ছে, নয় ব্যারাকপুরের দিকে যাচ্ছে। এই দুপাশে যে প্লাবিত ধরো হয়ে গেল, ধরো একটা শেওড়াফুলির দিকে প্লাবিত হয়ে গেল, একটা ব্যারাকপুরের দিকে প্লাবিত হয়ে গেল, তাহলে এই যে প্লাবিত হওয়া যে হলো, সেটাকে আমরা কি বলবো, প্লাবন। এই প্লাবন ভূমির বৈশিষ্ট্য কি, এই যে প্লাবিত হলো, এই যে পলিটা যে গেল, এর ফলে কি কৃষিকাজে অত্যন্ত উপযোগী এবং মাটি খুব প্রচন্ড উর্বর হয়। দু নম্বর আসতে হচ্ছে স্বাভাবিক বাঁধ। এই যে বন্যার সময় নদী যে তীরবর্তী অঞ্চলে যে প্রচুর পরিমাণে পলি যে বারে বারে জমা হয়, যার ফলে কি একটা উঁচু বাঁধ সৃষ্টি হয়, এই বাঁধও কিন্তু আবার ভেঙে যায়, এটা হচ্ছে ঠিক স্বাভাবিক বাঁধ। এই বাঁধ ভেঙেই আবার যখন জল যখন জমিতে ঢুকে যায় বা অঞ্চলে যখন ঢুকে যায়, ভূমিতে ঢোকে, তখন সেটাকে আমরা কি বলি, প্লাবন ভূমি। আবার এই সঞ্চয় কার্যের ফলে নদীতে যে প্রচুর পরিমাণে দুপাশে যে পলি জমছে, সেটাকে আমরা কি বলবো, স্বাভাবিক বাঁধ। তারপরে আসছে হচ্ছে আমাদের বদ্বীপ। বদ্বীপ কি আমরা সকলেই জানি, যে যখন নদী থেকে যখন প্রচুর পরিমাণে জল যখন সমুদ্রে বা হ্রদে যখন মিশতে থাকে, তখন তার গতিবেগ কমে যায় এবং সেখানে গিয়ে প্রচুর পরিমাণে পলি বালি জমা হয়, এবং জমা হতে হতে এটা কোথায় জমায়, মোহনায়, যার ফলে কি একটা ত্রিভুজ আকৃতি হয় বলে এটাকে বলা হয় বদ্বীপ। পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ কোথায়, আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। তারপরে আরো একটা বদ্বীপ যেটা নীলনদ নদের বদ্বীপ, এটাও একটা বড় বদ্বীপ। ঠিক আছে, এটা কি আর ডেল্টা, বদ্বীপ মানে হচ্ছে ডেল্টা আকৃতি, মাথায় যেন থাকে। তারপরে আসছে অশ্বক্ষুরাকৃতি হ্রদটা তোমরা মধ্য অববাহিকাতেও বলতে পারো, নিম্ন অববাহিকাতেও বলতে পারো। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে নদী খাড়ি। নদীর খাড়ি কি, দেখবে নদীর, দেখবে মোহনা যখন হয় প্রবল পরিমাণে জোয়ার ভাটার কারণে কি হয়, নদীর মুখটা না, যেখান থেকে মোহনা হয় নদীর, সেখানে মুখটা না এরকম চওড়া হয়ে যায়, যার ফলে চওড়া হয়ে গিয়ে এই নদীর মোহনাকে খাড়ি বলে, যার ফলে দেখবি খাড়িতে প্রচুর পরিমাণে বড় বড় জাহাজ দাঁড়ানো থাকে। ঠিক আছে, এটাকে বলি কি, একটা ফানেল আকৃতি হয়ে যায়, মানে নদীটা হঠাৎ করে চওড়া হয়ে যায়। ফানেল কি রকম, একটা
কোন আকৃতি হয়। এবার এই চোঙ যেটা হয় সেটা কি কোন আকৃতি, ফানেল আকৃতি হচ্ছে, তারপরে কি মুখটা চওড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই পুরো টোটাল ছিল হচ্ছে আজকের আমাদের বিষয়, নদীর উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ। আজকের ক্লাসে আমরা নদীর ক্ষয় কার্য, বহন কার্য এবং সঞ্চয় কার্য এবং এই তিনটি কার্যের ফলে গঠিত যে গুরুত্বপূর্ণ ভূমিরূপগুলো সেগুলো আমরা একটা সহজ ভাষায় আমরা বুঝে নিলাম। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং পরের ক্লাসে আমি এই নদী অধ্যায়ের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে আসবো আমি। আর যদি তোমাদের যদি কোনো ডাউট থাকে সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলো চেষ্টা করব প্রশ্নের উত্তর আলাদা আলাদা ভিডিও বানাতে। এবং পরের ক্লাসে আমি নদী অধ্যায়ের কি মাধ্যমিকের সব থেকে যে গুরুত্বপূর্ণ বড় বড় যে প্রশ্নগুলো যে বিগত ইয়ারে যেগুলো এসছে ছোট প্রশ্ন, সেগুলো কি নিয়ে আমি আলোচনা করব। এবং এবং এর যে প্রতিটা, হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা যে ছবি মাস্ট, এইসব বিষয়ে ছবি মাস্ট। ঠিক আছে, ছবি তোমাদের দিতে লাগবে, কোন কোন বিষয়ের ছবি দিতে লাগবে, কোন কোনগুলো ছবি দিতে লাগবে না সেগুলো বলে দেবো। ঠিক আছে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং নোটসি ভাইকে সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে। এবং আমি ওয়েবসাইটের লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা নোট, স্টাডি মেটেরিয়াল যা যা আছে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। এবং আমাদের প্রত্যেক দিনের ভিডিও পেতে এবং সমস্ত কিছু নতুন নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখো। ততক্ষণের জন্য ভালো থেকো, ধন্যবাদ। দেখা হবে আবার একটা পরের ক্লাসে। চলো, টাটা।